সবাই চলে আসছেন। আমি একটা কথাই বলবো, যারা ফ্যাসিস্টবাদী সরকার ছিল আমাদের আন্দোলনে অনেক অত্যাচার করছিল, যারা এখনো ঘুরে বেড়ায় তাদের কিছুই করছে না। প্রশাসন হোক আর যে হোক সবাই ছেড়ে দিয়েছে। আমাদের এখনো হুমকি দেয়, যেরকম অনেক জনের বাড়িতে এখনো হুমকি যায়, যেরকম আমাদের বাসাতেও এখনো যাচ্ছে। যে কাউন্সিলর আমাদের নামে কেস করছিল, আমি যেরকম 22 তারিখে গ্রেফতার হয়ে যাই, 26 তারিখে জামিন পাই। তারা এখনো ওপেন ভাবে ঘুরছে, মানে তাদের নামে কেস করছি সবাই, ঠিক এখনো কেউ কোনো ওদের ইয়ে নাই। প্রশাসন বলে যাই হোক এদের মানে ধরছেও না, আবার কিছু কেউ করছেও না। আমার একটাই কথা, ওদের মানে ফ্যাসিস্টবাদী যে সরকারদের যে আমাদের উপর যে আক্রমণ করছিল তাদের ন্যায্য বিচার চাই আমরা। এখনো আমাদের শহীদদের বা আহতদের এখনো সুস্থই হয়নি। সবার কাছে একটা অনুরোধ, আমরা ওদের বিচার চাই। আপনি কি সবাই বিচার চান? হ্যাঁ, আমরা এখানে সকল কর্মচারী আছে, মানে প্রশাসনিক আমরা সিনিয়রদের কাছে আমরা একটাই আবেদন, ওদের মানে কেউ মানে ছাড়া না পায়। যেরকম আমাদের আন্দোলনে প্রশাসন তো গুলি চালাইছে, প্রশাসনের বাইরেও আমাদের গুলি চালাইছে, প্রশাসনের বাইরেও অনেক গুলি এবং মারছে, যেমন ছাত্রলীগ, যুবলীগ, অনেকে এখন ওপেন ভাবে ঘুরে বেড়াচ্ছে। এবং যারা আমাদের এ করছে তারা অনেকে আহতদের লিস্টিং করছে ওরাও। আমার এইটুকু বক্তব্য ছিল। সবাই কাছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সুমন আহমেদকে। অনুষ্ঠানের এই পর্যায়ে অনুভূতি প্রকাশের জন্য ডাকছি মোহাম্মদ শরীফুল ইসলাম, আহত ছাত্র জনতা প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলাম। আসলে আমাদের সিভিল সার্জন মহোদয় একটি কথা বলে গেছে, আমরা ৭১ দেখি নাই কিন্তু ২৪ দেখছি। আর আমি এই ২৪-এর একজন সৈনিক। আমার হাতে ২ হাত সহ এখনো ৭০০-র উপরে সরকার আছে। আমি বাংলাদেশের ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল এবং খুনি শেখ হাসিনা বান, শুধু শেখ হাসিনা মানে খুনি, আমি ওখানেও গেছিলাম। তারা বলে আপনার হাত যদি অপারেশন করেন এই হাত কাজ হবে না, এই জন্য আস্তে আস্তে থেরাপি নিতে হবে, ১০-১২টা করে বের করতে হবে। চিন্তা করেন যদি ১০-১২টা বের করি মিনিমাম ৬০টা অপারেশন লাগবে। আজকে আমার একটা অপারেশন করার কথা ছিল, অনুষ্ঠানের জন্য সেটা শনিবারে করা হচ্ছে। আমরা যে জন্য আন্দোলন করছি বা আমি সামনে থেকে দেখছি এবং আমার সাথে যারা আসছিল ১৫ জন আহত এবং একজন শহীদ হয়েছে, আমার খুব কাছের বন্ধু। যখন আমি ভিডিওটা দেখছিলাম তখন কিন্তু আমার চোখে পানি বাড়াচ্ছিল, কারণ ওইটা আমার চোখে এখনো ভাসে। রাতে ঘুমাতে পারি না, এই বুলেটের যন্ত্রণায় কিন্তু ঘুম হয় না। তার চেয়ে বড় যন্ত্রণা আমার কাছের মানুষ চলে গেছে। আমরা এক গল্পে শুনেছি যে আগে রাজারা প্রজাদের শাসন এবং শোষণ করত, ঠিক ১৬ বছর এই খুনি এই শেখ হাসিনা কিন্তু আমাদের শাসন এবং শোষণ করছে। কথায় আছে যখন ব্রিটিশ শাসন করত, ব্রিটিশ এই দেশে শাসন করে তার সম্পত্তি করেছে কিন্তু লন্ডন। যখন ঠিক পাকিস্তান এ দেশটাকে শাসন করেছে তখন তিনি ইসলামাবাদ করছেন। আর যখন বাংলাদেশ এদের শাসন করেছে শেখ হাসিনা, এরা কিন্তু করেছে বেগম পাড়ায় পারে, ঢাকায় কিন্তু করতে পারি না। তারপরে আমরা বলতে পারি না যে আমরা যে আন্দোলন করলাম বৈষম্য বিরোধী, কিন্তু এখনো অনেক জায়গায় বৈষম্য আছে। আমরা একটি দেশ চাই যে দেশের জন্য আমরা আন্দোলন করছি, গুলি খেয়েছি, সমস্যা নাই। মৃত্যু বরণ যদি মৃত্যু হতো স্বাভাবিক, আমি তো মৃত্যু বরণ করার জন্যই তো সামনে মানে গিয়েছিলাম। আমি আজ পর্যন্ত কিন্তু সাহায্য কারোর কাছে পাই নাই, কিন্তু আমি চাই আমার যদি সাহায্য নাই হয়, আমার অপারেশন যদি না হয়, কিন্তু সামনের বাংলাদেশটা সুন্দর হবে, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে আমার থানায় যে ঘুষ দিয়ে মামলা করতে হবে না,
যে বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে যে আমাকে সিরিয়াল দিয়ে বা ঘুষ না দিলে সিরিয়ালটা আগে আসবে না, যে বাংলাদেশের শিক্ষা খাতে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশ হবে একদম সোনার বাংলাদেশ। আমরা স্বাধীন করছি কিন্তু সোনার বাংলাদেশ। ৭১ আপনারা অনেক বকবকামি করছেন সোনার বাংলাদেশ করবো, আসলে তো সোনার বাংলাদেশ হয় না। কিন্তু ইনশাল্লাহ যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ ২৪-এর বাংলাদেশ, আমরা চাই এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হোক। আমরা সবাই চাই তো। আর একটা বিষয়, শুধু পুলিশদের আমরা দোষ দিই না, কারণ পুলিশ তো আমাদের দেশেরই, যে সরকার আসবে তারই তো কাজ করবে, তারা আমাদের সরকার বা আমার দেশের কিন্তু কর্মচারী। কিন্তু পুলিশ বাদে যারা আমার সাথে যারা আসছিল আন্দোলন শেষে ঘরে ফিরছিল, তাদের উপরে যারা এই যুবলীগের সন্ত্রাসীরা হামলা করলো, তাদের একজন একজন আছে সজীব বিশ্বাস, ২৫০-এর উপরে সিলাই, কিন্তু তাদের আসামিরা এখনো ঘটছে, পুলিশ কিন্তু ধরছে না। কত বড় বড় আসামি, কত ছোট ছোট আসামি ধরছেন, কিন্তু যারা এত বড় কাহিনী ঘটালো, একজনকে শহীদ করলো, তাদের ধরছেন। এটা আমরা নিরুপায় হয়ে যাই। গতদিন আমরা মানববন্ধন করছি, আমাদের সদরের ওসি সাহেব বলে ৭ দিনের মধ্যে আসামি যাবো। মাসালাম বক্তব্যটাই শেষ, ১ মাস পেরিয়ে গেল কিন্তু আসামি ধরতে পারি না। এখন তারা বলে ভাই ধরা দেন। আরে ভাই, যদি আমার যদি ওই কাজ থাকে, আপনি ওসি চেয়ার সাহেব দেন, আমি ওখানে বসি, আপনি ওই কাজটা তো ভাই আপনার। এখন ডিসি মহোদয়ের কাজ যদি আমারই কেউ লাগে, তাহলে তার ডিসি থাকার দরকার নেই। এটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। এই বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করছে, এই আন্দোলন ফলশ্রুতিতে আপনারা কিন্তু চেয়ার আসছেন। এদেশে কোন প্রকার দুর্নীতি হলে আবার কিন্তু আমরা মানি না। এটা কিন্তু শেষ না, এই যুদ্ধ কিন্তু চলবে। আপনারা যারা ষড়যন্ত্র করেন, এবং প্রত্যেকটা দলের কিন্তু আমরা যারা আছি এক এক দলের ব্যানারে আছি। আমি বলি না আমি একটা দল করি, একদম আমি আপনাকে বলি আমি বিএনপি রাজনীতি করি, আমার দলটা ভালো, আমি এটা বলি না, কারণ আমার দলের মধ্যেও দালাল আছে, দুর্নীতিবাজ আছে। এই দুর্নীতিবাজ দালালদের প্রতিহত করতেই হবে। এই ছাত্ররাই করবে, এই সাধারণ মানুষই করবে। সাধারণ মানুষ আমি দেখছি থানা পাড়াতে যখন আমরা আন্দোলন করি, একটা মহিলাকে আমি দেখছি সে পরের বাড়ি কাজ করে খায়, কিন্তু আন্দোলনের দিন সে খিচুড়ি ভাত এবং ডিম ভাতে আমরা যারা আন্দোলন করছিলাম তাদের মুখে খাওয়া দিচ্ছিল। কিন্তু তারাও কিন্তু যোদ্ধা, তাদের ভুলে গেলে হবে না। আমরা যারা গুলি খাইছি, আমরা প্রমাণ আছে বলতে আমরাই যোদ্ধা নাকি? যারা ছিল তারাও। আমি অনেক রিক্সাওয়ালাকে দেখছি, তারা হলো আন্দোলন করছে, তারাও যোদ্ধা। শুধু ছাত্ররা না, শুধু আমরা না, সবাই। এই দেশটাকে আসুন না ভাই, আমরা একটা সুন্দর একটা দেশ উপহার দিই, যে দেশে আবারও বলছি যেটা দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসবাদ থাকবে না। ওই খুনি হাসিনার, ওই ফ্যাসিস্টদের কোন এই বাংলায় আর জায়গা হবে না। কোন দেশে, কোন পৃথিবীর কোথাও দেখছেন যে সরকার এইভাবে পতন হওয়ার পর তারা পুনরায় আসতে পারে? কোথাও আসতে পারে না। এ দেশে তারা মন করছিল মৃত্যুর আগ পর্যন্ত আমরা কিন্তু ক্ষমতা থাকবে, এরকম কথা বলতো, কিন্তু যে শেখ হাসিনা যতদিন আছে ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ সরকারে থাকবে। ভাই তখন বলতাম যে ওই হোসনি মুবারক, ওই গাদ্দাফি, এদের দিক তাকান ভাই, এদের কিন্তু পতনটাই কিন্তু এইভাবে হয়েছে। কিন্তু আপনার পতন যে এইভাবে হলো, এটা লজ্জাজনক। আপনি তো ভীতু। আপনি এই ৪ তারিখের আগে আপনি বললেন আমি শেখ মুজিবের মেয়ে, আমি পলানো নাই। আমি তো ওখানে বললাম আপনার তো ডেট শেষ, কারণ বেশি অহংকার, অহংকার পতনের মূল। অহংকার শেখ হাসিনা বেশি করছিল, ওর পতন কিন্তু করবে না। আর দেশের ভিতরে কিছু ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র কিন্তু আওয়ামী লীগের মানুষজনই করছে। আপনি একটু খোঁজ করেন আমাদের এলাকাতে, আমার বাড়ি হলো রক্ষীগঞ্জ বড়বাজার এলাকায়, ওখানে আমাদের হিন্দু, আমি আপনাদের একটু এখানে এসপি স্যার আছে তার জন্য আমি বলছি, গোপেন হিন্দু মানুষ, সে একটা বাসায় থাকতো, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাকে রাতের অন্ধকারে হুমকি দিয়ে তাড়িয়ে দিল। কিন্তু পরবর্তীতে বলবে এখন তো আর আওয়ামী লীগ নাই, পরে তাহলে এই যারা ছাত্র আন্দোলন বা বিভিন্ন দল, কিন্তু তাকে আমি ওসি সাহেবকে বললাম যে সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের, এখনো সে হুমকি দিয়ে চাঁদাবাজি করছে, আপনি একটা ব্যবস্থা নেন। বলতে ওনাকে একটু অভিযোগ করান। উনি তো হিন্দু মানুষ, উনি নিরীহ মানুষ, উনি তো সব অভিযোগ করতে পারবে না। কিন্তু আপনারা এগুলো একটু খেয়াল রাখেন, কোথায় কি হচ্ছে আপনারা কিন্তু আমাদের চেয়ে ভালো জানেন। আপনাদের অনেক কয়টা সংস্থা, আপনার ডিজিএফআই, সিআইটি, এনএসআই, আপনারা আছেন, টিএসবি, ডিবি, সবই আছে। আপনারা একটু ফলো করেন,
দেখেন এখন তারাই কিন্তু অকাম করে এই দেশটাকে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা না, তারা। তাদের খুঁজে খুঁজে বের করেন, ইনশাল্লাহ এই দেশটা আর কোন রকমে আবার 24-এর মতন যুদ্ধ করা লাগবে না। আর সর্বমোট আমি একটি কথা বলি, যারা এই অসুস্থ এবং শহীদ হয়েছে, যারা এর সাথে জড়িত, তাদের কঠোরভাবে বিচার করতে হবে। ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব মোহাম্মদ শরীফুল ইসলামকে তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য আসবেন জনাব রাকিবুল হাসান রিঙ্কু। জনাব রাকিবুল হাসান রিঙ্কু। রহমান 2024 সালের জুলাই আগস্ট মাসে শহীদদের ও আহতদের স্মরণে আজকের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি সহ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি ও আহতদের সুস্থতা কামনা করি। আসলে এই আন্দোলনটা 17 বছর ধরে দেশের জনগণ করছে, কারণ ভোট দিতে পারে নাই, দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, দুর্নীতি, এর বিরুদ্ধে আন্দোলন করে আসছিল। এই আন্দোলন করতে করতে জুলাই আগস্টে এসে 24শে জুলাই আগস্টে এসে এটা বড় আকার ধারণ করে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয় এবং বিশেষ করে 4 ও 5 তারিখে আগস্টের 4 ও 5 তারিখে আন্দোলনটা অভ্যুত্থানের রূপ নেয়। সেই অভ্যুত্থানে একমাত্র ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর বাদে সারা বাংলাদেশের মানুষই আন্দোলনে শহীদ হয়। যারা ফ্যাসিস্ট থেকে সুবিধা নিছে তারা বাদে দেশের এমন কোনো মানুষ নাই যে এই আন্দোলনে শহীদ হয় নাই। আমি যখন 4 তারিখে আন্দোলন করি, 5 তারিখে আন্দোলন করি, মানে চূড়ান্ত আন্দোলনে 5 তারিখে যখন আন্দোলনে যাই, আমি প্রথমে বাড়িতে, আমি আগের দিন 4 তারিখে আন্দোলন করে রাতে বাড়ি থাকতে পারিনি, পুলিশ ধরবে। পরে যখন আমি যেখানে ছিলাম সেখান থেকে আসতে লেগে দেখেছি আমাদের এলাকার মসজিদগুলোতে মাইকিং হচ্ছে, আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান, পুলিশ আমাদের মেরে ফেললো। সব পুলিশ না, কিছু পুলিশ অতি উৎসাহী ছিল, তারা আমাদের অঞ্চলের বাড়িতে বাড়িতে টিয়ার সেল যে নিক্ষেপ করেছে, যার কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে আন্দোলনটা এত রূপ ধারণ করেছে এবং প্রশাসনের সাথে সর্বাত্মক মানে যুদ্ধ টাইপের হয়ে গেছে। এটা পুলিশ তাদের ভুল করছে, তারা মানুষের বাড়িতে বাড়িতে যে টিয়ার সেল মেরে এসেছে। বিশেষ করে সাহেব আলী নামে এক দারোগা ছিল এবং মুস্তাফিজ ছিল, এদের মধ্যে বিয়াদব ছিল, যারা এই কাজগুলো করছে। যখন আমি যখন মাইকিং শুনি, তখন আমি যেখানে ছিলাম সেখান থেকে আমাকে বলছে তুমি যেও না। আমি বললাম না, এখানে যেতেই হবে, না গেলে আমি কালকে আন্দোলন করেছি, আমার কষ্ট লাগছে যে মাইকিং করে ডাকছে, তার মানে কি অবস্থা। যখন আমি ওখানে আসলাম, প্রথমে বাড়িতে আসলাম, বাড়িতে আমি, আমার মা, আমার একটা বাচ্চা আছে, আমার স্ত্রী আছে। আমি এসে দেখি আমার মা, বাচ্চা, স্ত্রীকেও বাড়িতে নেই। আমি কোথায় দেখি আমার মা বাচ্চারা সব রাস্তায় আন্দোলনে। আমার একটা 13 বছরের বাচ্চা আছে, ও আমার সঙ্গে, আমি যখন আন্দোলনে গেছি ও আমার সঙ্গে, তুই বাড়ি যাও, বলে বাবা বাড়িতে কেউ নাই, আমি একা একা বাড়িতে কি করবো। আমি ঠিক আছে। আমার 13 বছরের বাচ্চা কিন্তু আন্দোলন করে বড় হচ্ছে। তাই আমি আপনাদের বলতে চাই, আগামী দিনগুলোতে এই আন্দোলনকারীরা কিন্তু বড় হবে। এরা কিন্তু ছোটকাল থেকে আন্দোলন করে বড় হচ্ছে, দেখে আসছে যে দেশটাকে কিভাবে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হয়, ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা করতে হয়। অতএব সবাইকে সজাগ থাকতে হবে। আগামী যেন এই ছেলেরা যেন আন্দোলন না করে, এরা কিন্তু ভয় নাই। এরা কিন্তু 13 বছর বয়সে, শুধু আমার সন্তান না, এখানে যারা আছে প্রত্যেকের পরিবারের লোকজন আন্দোলনে শরীক হয়েছে। আমার মা অসুস্থ, আমার মায়ের হাঁটুর ব্যথা, ডায়াবেটিস আছে, সে পর্যন্ত আন্দোলনে হচ্ছে বাড়ির পুরাতন যত কাপড় চোপড় আছে নিয়ে আমাদের হেল্প করেছে, যাতে টিয়ার সেল থেকে আমরা রক্ষা পাই। যে আমাদের এলাকার খালা ফুফু, এমন করে চর এলাকা, বিশেষ করে চর এলাকা যারা আছে, ফুফু, খালা, নানি কেউ বাড়িতে ছিল না। ওই দিন প্রত্যেকে যার যার অবস্থান থেকে তারা আমাদেরকে রক্ষা করার জন্য মাঠে নেমে পড়েছে। অতএব প্রত্যেকের একমাত্র ফ্যাসিস্ট আর ফ্যাসিস্ট বিরোধীরা বাদে প্রত্যেকে আমাদের সাথে এই আন্দোলনে শরীক হয়েছে। অতএব এই দেশটা সবাই ভালোবাসে, এখনো ভালোবাসে বলেই আজকে এই দেশের জন্য সবাই নেমে পড়েছিল মাঠে। তাই সর্বোপরি বলতে চাই, সবাইকে দেশ ভালোবাসতে হবে। আগামীতে যেন আর ফ্যাসিস্ট যেন তৈরি না হয় এবং প্রত্যেকে এই দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাস মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। তাই সকলের কাছে অনুরোধ, দেশকে ভালোবাসতে হবে এবং দেশ যেন আবার নতুন ভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। খোদাবাদ, ধন্যবাদ। জনাব রাকিবুল হাসান রিঙ্কুকে তার বক্তব্যের জন্য।
এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য আসবেন জনাব রত্না, আহত ছাত্র জনতার প্রতিনিধি জনাব রত্না। অনুভূতি প্রকাশ করতে আসছেন জনাব রত্না। আসসালামু আলাইকুম সবাইকে। এই 24শে জুলাই ছাত্র আন্দোলনকারীকে আমার পক্ষ থেকে হাজার হাজার ধন্যবাদ। তো এই যে কুষ্টিয়া যখন গত আগস্টের 4 তারিখে হয়, মানে ছাত্র আন্দোলনের মিছিল বের হয়, ওইখানে সরাসরি আমি প্রেজেন্ট ছিলাম। আমার বাড়ি থেকে 3টি ছেলে মেয়ে যখন বেরো চলে আসি, তখন আমি ঘরে থাকতে পারলাম না। তো আসার পরে ওদেরকে থানা মোড়ে থেকে কোথায় কে কেমন চলে গেল ওইটা আমি আর বলতে পারলাম না। ইতিমধ্যে ওখান থেকে যাই মিছিলের সঙ্গে আবার ছেলেপিলে যারা আছে, ছোট ছেলেপিলে, ওরা আমাকে একসময় হাত ধরে টেনে নিয়ে চলে গেল। মিছিলের ভিতরে যান কি আপনি আসেন আমাদের সঙ্গে যোগ দেন। তো যাই হোক, বঙ্গবন্ধু মার্কেটে যখন আগুন ধরায় ওইখানে ছিলাম, ওইখান থেকে ঘুরিয়ে আসতে লাগে থানার থেকে আসি, থানার গেটে দেখে একটা মেয়ে দাঁড়াই আছে। মেয়েটা আমাকে বলছে, আপা আপনি আসেন তো, এখানে না এসে আমাদের ছেলেরা বাঁচবে না। তো আমি ওর কথা মতো ওই থানার সামনে যেয়ে দাঁড়াই। থানার সামনে দাঁড়ালে এখন ভিতর থেকে পুলিশ আমাকে বলছে, আপা আপনারা যেন না, আপনারা গেলে এখান থেকে সরে গেলে ছেলেরা ভেঙে ঢুকবে, আপনাদের ছেলে অনেকগুলো মারা যাবে, আমাদের কাছে আগ্নেয় অস্ত্র আছে, এই আগ্নেয় অস্ত্রের কাছে ওরা কিন্তু টিকবে না। তখন দেখা গেল ওরা 20টা মরবে, আমরা একটা মরবো। এই কথার উপর ভর করে আমি ওই থানার ইয়েতে আমি আর একটা মেয়েটা কোথাকার বাড়ি আমি জানি না, ওই মেয়েটা দাঁড়াইছি। দাঁড়াইলে পরে যাই ছেলে পেলে এক সময় ওই থানায় পুলিশদের মারতে যাচ্ছে। তখন বললাম যে বাবা যদি তোমাদের যেতে হয় আমাদেরকে মেরে তারপরে যাওয়া, যদি মাকে মেরে সন্তান ঢুকতে চাও ঢুকো। এই কথা কোনো ছেলে পেলে একটাও ঢুকলো না। এতে বুঝলাম যে ছোট ছোট ছেলেদের মনে কতটা তীব্র আগুন লাগলে এই মাঠে নামেছে, আবার কতটা পানি করে পারে এই আগুনটা থামে। ওই ছেলেগুলো করলো কি ওখান থেকে সবাই চলে আসলো মিছিল নিয়ে। এর ভিতর পৌরসভার দিক মিছিল চলে আসছে, তখন আমি ওই থানার সামনেই দাঁড়াই আছি, দেখছি দৌড়াই চলে আসছে। কিন্তু আমার সন্তান 3টে আছে, আমি এই সন্তানগুলোর আর কোনো ইয়ে পারছি না। এর মধ্যে ওই যে বেল্টের দোকান আছে, ওই থানা থেকে আমি এক পা উঠেছে আর দেখি থানার পুলিশরা আমাকে গুলি করেনি, কারণ থানায় 2-3টে চাবি দেওয়া রয়েছে, ভিতরে রয়েছে বাইরে রয়েছে। কিন্তু ওনারা যে ভিতরে আছে আমরা বলছি আপনারা মুখ দেখায়েন না, তো ওরা গুলি করেনি। কিন্তু প্রায় সহিষ্ঠ ওখান থেকে আমাকে গুলি মারলো। আমি বুঝলাম একটা গুলি আমাকে মারলো, মারার পরে তখন আমি চোখ ঘুরালাম না, আমার কেন যেন মনে হলো চোখ ঘুরালে আমি মনে হয় দেখতে পারবো না। ইতিমধ্যে দেখছে আমার গায়ে খই ফুটা করে ফুটছে ভিতর থেকে, মানে এমন অবস্থা হয়ে যাচ্ছে বলার মতন কথা না। তাও আমি দুর্বল হইনি, না হলে পরে 3 দোকান আগায় যে কিছু ছেলে পেলে, ফুকসার একটা ছেলে, ওর নাম ইমরান, ওই ছেলেটা আমাকে জড়াই নিয়ে উঠলো এক দোতলায় উঠে যে দেখি ওখানে 25 জন অলরেডি রয়েছে, আমাকে দিয়ে হলো 26 জন। তারপরে আমার সঙ্গে যে মেয়েটা ছিল ওই মেয়েটার হাতে লেগেছে গুলি, ওই মেয়েটা আমার পরে উঠেছে। উঠলে যাই হোক আমার নেই ওই ছেলেটা কত উদারতা মন, আর এই মন মানসিকতা ছেলে পেলে পায় যখন গুলি চালাইছে আমাদের রাষ্ট্রপ্রধান বা নায়িকা, তার মনে এতটুকু কষ্ট লাগেনি, কারণ সে স্বজন হারাইছে, সন্তান হারাইছে। কিন্তু যদি আর সন্তানের কষ্টটা বুঝতো, যখনই আবু সাইদের বুকে গুলি মারিছে তখনই তার সংশোধনটা সে হইতে পারত, কিন্তু হয়নি। সে আরো চাইছিল আমাদের সন্তানের প্রাণ, আরো চাইছিল আমাদের ভাই বোনের লাশ, এইগুলো নিয়েই সে হবে ঠান্ডা।
তো এখানে আমি পুলিশের দোষ দেব না, কারণ কি পুলিশ তো ওনারা তো গোলাম, উনি তো সরকারের তার সংসার বাঁচানি বা তার বাল বাচ্চা বাঁচানোর জন্য তার কি করতে হবে, তাকে চাকরি করতে হবে, চাকরি না করলে চলবে না। কিন্তু আমার যে ঘটনাটা 7 তারিখের প্রথম গুলিটাই আমার এই সাইডটা ঝাঁঝরা করে দিয়েছে। তো ওই দিনে আমি দেখলাম পুলিশদের, তো আমি ওখানেই দেখলাম, কিন্তু ওই পায়ে স্টোরের 3 তলায় উঠলো কি করি, নিশ্চয়ই আগে ওনাদের প্ল্যান ছিল, তা না হলে তো ওইখানে আমার তো ফাঁকা জায়গায় গুলি করেছে, মিছিলের মধ্যে গুলি করিনি। আমি যখন পৌরসভার দিন আবার মিছিল দৌড়া এদিকে যাচ্ছে, ওই সময় আমি মনে করলাম দৌড়া আসছে, মনে হয় পুলিশ কোন রকম হামলা করেছে। আর আমার ভিতরে আমার 3টে কাজ করছে, আমার 3টে ছেলে মেয়ে নাই মিছিলে আইছে, এই জন্য আমার জানের মায়া নেই। তো সব মিলেমিশে আসলে এই ছাত্র আন্দোলনকারী সন্তান যাদের গেছে, যাদের আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের কষ্টটা তারাই বুঝতে পারবে যে কতটা কষ্ট বা কতটা এই যে আবু সাইদের মার সন্তান গেছে, সে তো কিছুদিন আগে একটা ফেসবুকে দেখলাম, তাকে জিজ্ঞাসা করছে আপনি কত অনুদান পাইছেন, বললো যে আমি 80 লাখ পাইছি আজ থেকে 15 দিন আগে। তো 80 লাখ টাকা থেকে তার কলিজা জুড়াইছে, কিন্তু তার কলিজা জুড়াইনি। ওই 80 লাখ টাকা দিতে পারেছে, কিন্তু সন্তানের জীবন দিতে পারেনি। আবার এই যে নতুন করে মুগ্ধ মরা মানুষ নিয়ে কখনোই কোনো মা অন্তত সন্তানের লাশ বিক্রি করতে চায় না। মুগ্ধর মার হাতে চেক তুলে দেওয়া হয়েছে, তারপরেও আমরা যারা আছি সাইডে, আমরা বানাইছে মুগ্ধ বেঁচে আছে, অথচ জন্ম সন্তান আমার ঘরে 2টা আছে, এক জায়গায় দাঁড়াইলে কেউ বলতে পারবে না যে 2টো। কিন্তু মুগ্ধর ক্ষেত্রে মুগ্ধর ভাই স্নিগ্ধর চেহারা আলাদা, মুগ্ধর চেহারা আলাদা, তাকে নিয়ে কত রকমের নাটক করছে। তাহলে আমরা স্বাধীন দেশ পালাম কই, যে স্বাধীন দেশে মরার পরে মেরে ফেলানোর পরেও অথচ আমরা বলতে পারছি যে আমার সন্তান নেই দুনিয়াতে, তাহলে সেই মার কত কষ্ট লাগতেছে। তো আমার কাছে একটাই অনুরোধ, এই সমাজে বা এই রাষ্ট্রীয় নায়ক যারা আছে বা প্রধান ইয়েতে যারা আছে, তারা এতটুকু তাদের দৃষ্টিকোণ থেকে যদি একটু ঘুরিয়ে টাকা দেখে বা তদন্ত করে বা খোঁজ খবর নেয়, এই যে নিহত বা আহত পরিবার আছে, এরা তো কোনো কিছুর আশাই নামেনি বা তারা জীবনের ভয় করেনি। আমি যেমন আমার জীবনের ভয় ছিল না, যখন আমি থানার মোড়ে রিক্সা থেকে নামি আমাদের ঘুরাই দিছিল, আমার সঙ্গে আমার একটা বেটা রোল ছিল এখানে আছে, ওইটি আমাকে নিয়ে আসে। তো ওই সময় কিন্তু জীবনের মায়া করিনি, কি বা বুড়ো কি বা বুড়ো কি বা সুরা কি বা শুনি, মানে কোন রকম তাদের মায়া মহব্বত করিনি। এখানে পুলিশ যে পুলিশ, সেও আমার কাছে 2 হাত জোর করে বলেছে আপা আপনি থাকেন সামনে, আপনি যেন না। কিন্তু ওই পুলিশটা খেয়াল করিনি যে আমাদের জীবনটা কোথায়, বা ওই পুলিশটা মারবে না, আরেকজন যে মারবে না তার নিয়ে নি। আমার গায়ে তো গুলিটা পুলিশ মেরেছে, আমার তো কোনো পাবলিক মারিনি। আর আমার গুলিটা মারিয়েছে ফাঁকা জায়গায়, ওই ছাদের বাড়িতে। আমি খালি চোখ ঘোরা দেখিনি যে আমার চোখটা কানা হয়েছে, আমি যে গুলি মেরেছে ওই গুলিতে আমি কানা হব না, কিন্তু আমি কুম হয়ে যাব। তো আমার যে যারা মানে ডিস্ট্রিক্ট প্রধান আছে বা ডিস্ট্রিক্ট নায়ক যারা আছে, তারা সামান্য এতটুকু কিঞ্চিত পরিমাণ যদি একটু করে হসপিটালে, কালকে যেমন সিভিল সার্জন অফিসে কাগজ চাইছে, আমার কাগজপত্র জমা দিতে গেছে, ওইখানকার সিভিল সার্জন উনি খুব ভালো মানুষ, খুব ভদ্র মানুষ, আমাকে জিজ্ঞাসা করলো, বললো যে আপনি কাগজ জমা দিয়েছেন, আমি হচ্ছে দিয়েছি। তখন আমার কাগজটা খুঁজে সে নাম্বার টুকি সোহাগের কাছে পাঠাইল। সোহাগের কাছে গেলাম, গেলে পরে আমার বলছে যে ঠিকই আছে আপনার কাগজ। তাই আমি বললাম আমার তো গুলির ভিতরে যন্ত্রণা করছে, আমি কোথায় যাব? তখন ওই ছেলেটা দেখাই দিল ডাক্তার আরিফের কাছে। আরিফের অবস্থাটা এতটাই ভিড় ছিল, যখন আমি বললাম বাবা আমার এটা আমাকে একটু দেখতে হবে, ওই ডাক্তার বললো কি সঙ্গে সঙ্গে আমাকে দেখলো, দেখে আমাকে বললো মা তুমি হচ্ছে বুধবারের দিন আসো, আজকে তোমাকে আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধটা খাও, এই কয়দিন একটু কষ্ট করো। তাহলে এই যে সহানুভূতিটা বা ভালো আচরণটা, এইটাই তো দরকার আমাদের। বা আমরা যারা আহত হয়েছি বা নিহত পরিবার যে গেছে সে তো চলেই গেছে, বাপ মার কষ্ট শত কষ্টতে ভেঙা যাবে না, কিন্তু আহত যারা আছে তাদের জন্য আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছে তারা সুদৃষ্টিতে যেন একটু তাকায় বা একটু দেখে। আমাদের দাঁড়ে দাঁড়িয়ে টাকা খরচ করতে, এই যে কিছুক্ষণ আগে একটা ছেলে বলে গেল
আমাদের কোথাও 800 টাকা দিতে হয়, কোথাও 900 টাকা দিতে হয়। আমার এই মেন গুলিটা এখনো শরীরে আছে। আমি ঢাকায় গেছি অপারেশন করার জন্য। ওখানে আমি কাজে গেছিলাম, ডাক্তার দেখাই দিলাম, মনে করলাম দেখি তো ডাক্তার আমার যন্ত্রণা করছে। সেখানে আমার কাছে বললো আপনার অপারেশনটা হবে, আপনি হচ্ছে 8,000 টাকা খরচ হবে। আমি কি 8টা টাকা খরচ করতে পারবো ঢাকা শহরে? আমি গেছি কাজে, কিন্তু আমি বারবার আমার ছবি পর্যন্ত করা হয়েছে। ছবির পরেও ডাক্তার বলেছে, ওই সিআরপি হসপিটাল থেকে বলেছে যে 8,000 টাকা লাগবে। যদি 8,000 টাকা হয় আপনি টাকা জমা দেন, দিয়ে অপারেশন করে দিচ্ছি, গুলিটা বের করে দিচ্ছি। আমাকে দেয়নি। তাহলে আমার মতন তো আরো মানুষ আছে, আরো সন্তান আছে। আমি না হয় বয়স্ক মানুষ মরে গেলাম বা কষ্ট করলাম, ছোট ছোট সন্তান যাদের 20-22 বছর, সেই সমস্ত ছেলেমেয়ের যে কষ্টগুলা হয়, এই কষ্টগুলো আপনাদের সন্তানের জায়গা থেকে আপনারা মনে করেন যে এই সন্তানটা আমার, এই সন্তানটা আমার সন্তান আমার কাছে আইছে, আমি আমার সন্তানের মতন দেখতে হবে। এই জিনিসটা বা এটা খেয়াল করেন আপনারা। এই বলে আমি শেষ করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রত্নাকে তার বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য ডাকছি জনাব আতাহার নাবিল। অনুভূতি প্রকাশ করার জন্য আসবেন জনাব আতাহার নাবিল। উপস্থিত সবার প্রতি আমি প্রথমতই খুব বেশি সেলিব্রেশনের জন্য সময় নিব না। আমি অল্প কিছু কথায় আজকের যেই সভায় যে বক্তব্যটা দিতে চাচ্ছি সেটা শেষ করব। প্রথমত একটু যদি ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে নিজের যদি এক্সপেরিয়েন্স থেকে বলি, যখন 4 আগস্ট যেই পুলিশ বা যেই সাজোয়া যান থেকে থানার মোড়ে আমাদের ভাইদের প্রতি গুলি করা হয়েছিল, এতটা শর্ট ডিস্টেন্স গুলি ছিল যে ইভেন আমার নিজের স্কাল ভেদ করে একটা স্পিডটা ঢুকে গিয়েছিল। আমার কাছে খুবই সিম্পল এবং প্রশ্ন এটা যে যেইখানে একটা গুলি করা হয়েছে, যেই পুলিশ আমাকে গুলি করেছে, আমার আরো শত শত ভাইকে গুলি করেছে এত ব্রুটাল ভাবে যে তাদের স্কাল, মাথার যে শক্ত স্কাল থাকে সেটা ভেদ করেও ঢুকে যাচ্ছে, যে স্পট ডেড হচ্ছে, সেইখানকার রিফরমেশনটা কতখানি হলো, সেই পুলিশের যে সম্পূর্ণ স্ট্রাকচার আছে সেইখানকার রিফরমেশন কতখানি হলো, সেটা কেন আমাদের কাছে ভিজিবল না? আমরা শুনছি, আমরা যেসব ছাত্ররা যারা আন্দোলনে আহত হয়েছি তারা শুনছি দেশে রিফরমেশন হচ্ছে, প্রত্যেকটা সেক্টরে কাজ করা হচ্ছে, কিন্তু রিফরমেশনটা কেন আমাদের কাছে ভিজিবল না? এটা আমার প্রথম পয়েন্ট। এন্ড সেকেন্ডলি যে জিনিসটা আসে সেটা হচ্ছে আইনতন্ত্রের প্রতি সংযত আর কি রেসপেক্টফুল হওয়ার যে ব্যাপারটা। যতক্ষণ পর্যন্ত যারা এই ধরনের আইনি ব্যবস্থার সাথে জড়িত আছে তাদের ইনফরমেশন যদি আমাদের কাছে ক্লিয়ার না হয়, তাহলে আমাদের কাছে যারা ইয়াং জেনারেশন আছে, আমি মাত্র, আমার বয়স মাত্র 17 বছর, আমি এসসি পরীক্ষা দিতে যাচ্ছি পরের বছর, তো আমাদের ইয়াং জেনারেশনের কাছে কিভাবে প্রশাসন এক্সপেক্ট করে যে যেখানে পুলিশের ইনফরমেশনটা আদার্স যেসব হচ্ছে, যেসব বাহিনী আমাদের উপর গুলি চালিয়েছে তাদের ইনফরমেশনটা আমাদের কাছে ভিজিবল না, সেই ক্ষেত্রে আমরা কেন তাদেরকে একটা রেসপেক্টফুল গেস্টার তাদেরকে দিব? অবভিয়াসলি আমরা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে, আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট নিজেদের যেটুকু দায়িত্ব আছে বা নিজেদের একজন দেশের নাগরিক হিসেবে যতটুকু দায়িত্ব আছে সেটুকু পালন করার চেষ্টা করব। ইভেন খুব অবাক হলাম একটা জিনিস দেখে, যে শোনায় কথা চলছিল দেশের শিরায় শিরায় এখনো ফ্যাসিস্ট রয়েছে। ইভেন যখন এই অডিটোরিয়ামটাতে ইন্টার করলাম তখনও দেখতে পেলাম যে এখানে উপস্থিত এমন অনেকে আছে যারা আসলে কি বলবো, যে একটা সময় ছিল, আমরা যদি বলি যে আওয়ামী লীগ বলি বা যুবদল বলি বা যেসব আর কি দলগুলো আমাদের প্রতি হচ্ছে আর কি বলবো ফ্যাসিস্টদের সাথে ছিল, সেই সব দলের লোকজন এখন পর্যন্ত এইভাবে উপস্থিত আছে। জিনিসটা আসলে খুবই নিজের কাছে অবাক লাগলো যে একই সারিতে একই চেয়ারে যারা আমাদের প্রতি হচ্ছে গুলি চালিয়েছে, যারা আমাদের কাছে হচ্ছে কি বলে চাইনিজ কুড়াল, ছুরি এগুলো নিয়ে আমাদের উপর অ্যাটাক করেছে, তারাই তাদের সাথে আজকে বসা লাগছে এখানে। আরো একটা জিনিস,
ভাবার বিষয় হচ্ছে যে ফ্যাসিস্টরা যারা মনে করছে, যুবলীগ ছাত্রলীগের নেতারা মনে করছে তারা শীতকালীন ছুটিতে গেছে, তারা যে আসলে দেশ থেকে বিতাড়িত হচ্ছে বা তাদের আসলে শেষ ঠিকানা কোথায়, তারা সেটা নিয়ে আসলে এখন পর্যন্ত হয়তো একটা ক্লিয়ার কনসেপশন পায় না। কারণ আমরা যারা আহত হয়েছি তারা যদি, এই যে কিছু আগে ছাত্র প্রতিনিধি ভাই যেটা বললো যে আমাদের যদি নিরাপত্তার অভাবে ভোগা লাগে, এবং তারা যদি মনে করে যে তারা শীতকালীন ছুটিতে আছে, তারা গ্রীষ্মকাল আসলেই দেশে ব্যাক করবে, তাদের এই ভুল ধারণাটা ভাঙানোর দায়িত্ব হচ্ছে আমাদের। এটা যদি প্রশাসন যদি না পারে তাহলে ছাত্র জনতা আমরা নিজেদের হাতে সেই দায়িত্ব তুলে নিতে প্রস্তুত আছি। এবং আরেকটা জিনিস হচ্ছে, থার্ডলি যে জিনিসটা বলবো, সিস্টেম যে জিনিসটা বাংলাদেশের এডুকেশনাল সিস্টেম থেকে শুরু করে ওভারঅল যেটা মেন্টালিটি সিস্টেম, যেটা আমাদের যেটা জেন জি বলা হয়, যে জেন জি যদি তাদের ইথিক্স লেভেল এভাবে তৈরি হতে পারে যে কোনো অন্যায় দেখলে যদি আমরা সেটার প্রতিবাদ করতে পারি, সেটা যদি আমরা রাস্তায় নামতে পারি, তাহলে যারা প্রশাসনের উচ্চতর কর্মকর্তা, যারা আমাদের শিক্ষক, যারা আমাদের রিলেটিভস পর্যন্ত ছিল যে ফোন দিয়ে দিয়ে, অবভিয়াসলি এখানে যারা আছেন তারা এই জিনিসটা ফেস করছেন যে তোমরা বাইরে যাবে না, আন্দোলন করো না, তোমাদেরকে তুলে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। তো যাদেরকে ইথিক্সটা দেশের স্বৈরাচারদের কাছে বিক্রি করে দিতে পারে, তারা কোন সিস্টেম থেকে তাদের লাইফটা লিড করে আসছে সেটা আমার জানার খুব প্রশ্ন। এবং নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকেও যদি সেম সিচুয়েশন বা সেম ইথিক্স লেভেলের মধ্যে দিয়ে প্রসেস করে যেতে হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? দ্যাটস ওয়াই যে জিনিসটা দরকার, এডুকেশনাল রিফরমেশন দরকার। সেই ক্ষেত্রে প্রশাসন কতখানি কাজ করছে। কুষ্টিয়াতে, বাংলাদেশের মধ্যে আমি যা দেখেছি, কুষ্টিয়াকে বলা হয় সম্পূর্ণ একটি কিশোর গ্যাংয়ের রাজধানী বলা হয় কুষ্টিয়াকে। কুষ্টিয়া এবং ঢাকা, কেন কুষ্টিয়াকে কিশোর গ্যাংয়ের রাজধানী বলা হয়? কেন আজ পৌরসভায় কোনো একটা মেয়ে সেফলি যেতে পারবে না? কেন সরকারি কলেজে কোনো একটা মেয়ে সন্ধ্যার পরে থাকতে পারবে না? সিম্পল একটা ছেলে কেন দাঁড়ায় থাকতে পারবে না? কিশোর গ্যাং এর যে প্রভাবটা কুষ্টিয়াতে এত পরিমাণ কেন? ঢাকাতেও দেখেছি আমি, বাট কুষ্টিয়াতে কেন এটা কন্ট্রোলে নিয়ে আসা যাচ্ছে না? অবভিয়াসলি হ্যাঁ, ছাত্রলীগের এখানে একটা পয়েন্ট আছে যে ছাত্রলীগের জন্য যাচ্ছে না, বাট এখন তো তারা নেই, তাদের অস্তিত্ব আমরা মিটিয়ে দিয়েছি। হয়তোবা হ্যাঁ, তারা এদিক ওদিকে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই যে স্টুডেন্টদের যে হচ্ছে ইয়াং জেনারেশন যেটা হচ্ছে যে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে প্রশাসন কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেই জিনিস নিয়ে আসলে আমি খুবই মর্মাহত বলতে পারেন। কারণ যারা আন্দোলন করেছে, আপনি যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, একটা ফ্যাসিস্টদের একটি ডায়লগ শুনছিলাম এরকম সামথিং লাইক যে বাঙালি হুচুকে পাগল, তারা তো হচ্ছে কয়েকদিন আন্দোলন করলো, সময় আসলে ঠিকই আমরা ব্যাক আসবো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা প্রশাসনে আছেন তাদেরকে আমি খুবই রেসপেক্টফুলি একটা কথা বলতে চাই। আমরা সরকার পতন করেছি উইদিন 1 মান্থ। আমরা যদি স্টিল দেখি যে রিফরমেশনের পরে প্রশাসনেও যদি কোনো রকম তাদের নিজেদের কাজের কোনো দেখা যাচ্ছে যে দুর্নীতি দেখা যাচ্ছে বা তারা নিজেদের কাজে গাফিলতি করছে, তাহলে আপনাদের পতন ঘটাতেও আমাদের কয়দিন সময় লাগবে সেই জিনিসটা আপনাদের বিবেচনায় নেওয়া উচিত। এবং আরো একটা জিনিস খুবই আজকের সম্পূর্ণ সবার যত প্রতিনিধি এসেছে তাদের কথাই খুবই কনসার্নিং ছিল, যে টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল যে অ্যাসিস্টমেন্ট মানে অ্যাসিস্ট্যান্সের যে ব্যাপারটা। একটা জিনিস বলবো, আমরা যারা সুস্থ আছি, আমি নিজেও কন্টিনিউয়াস 4 শট ফায়ার করা হয়েছিল আমাকে। প্রতি রাত্রেবেলা আমাকে পেইন কিলার খাওয়া লাগে আমার মাথার নার্ভ ড্যামেজের জন্য। স্কাল হিট করে আমার বডি ঢুকছিল, স্টিল আই এম লিভিং। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। কিন্তু প্রশ্নটা এই জায়গায় আসে, যদি আমার কোনো ভাই যে আহত হয়েছিল এবং সে যদি প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার জন্য, প্রপার অ্যাসিস্ট্যান্স না পাওয়ার জন্য যদি সে কোনোভাবে সিভিয়ার কোনো পর্যায়ে চলে যায়, কোনো একটা মেজর তার সমস্যা দেখা যায়, বা আল্লাহ না করুক সে যদি মৃত্যুবরণ করে, তাহলে আমরা যারা ছাত্র জনতা আছি, যারা এই অভ্যুত্থানে সফল করেছি, তারা কোন লেভেলে চলে যেতে পারি আপনাদের ধারণাও নেই। তাই আমি বলতে চাই, আপনারা যারা লিস্টিং করছেন, মেডিকেল লিস্টিংটা করছেন, সেই ক্ষেত্রে একটু সিরিয়াস যে ফ্যাক্টরস গুলো আছে, যারা অ্যাকচুয়ালি খুবই সিরিয়াস স্টেটে আছে, তাদেরকে মার্ক আপ করে তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন। অবভিয়াসলি হ্যাঁ, আমি এই জিনিসটা বলছিলাম যে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে হ্যাঁ চিকিৎসা হবে, আমরা সদর হাসপাতালে চিকিৎসা ফ্রি করে দিয়েছি, এই করে দিছি, ওই করে দিছি। হাসপাতালের কোয়ালিটি কেন প্রশ্ন তুলছে না? হাসপাতাল প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি কেন, মানে ওভারঅল পাসপোর্ট অফিস থেকে শুরু করে মানে সব জায়গায় যত প্রতিনিধি আছে কাজ করতেছেন আপনারা,
কিন্তু আমরা কেন কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছি না? ইভেন যদি প্রশ্ন তো ইলিশ মাছ পাচারের প্রশ্ন যদি আমার মধ্যে একটা সিম্পল স্টুডেন্টকে ফেস করা লাগে, তাহলে আপনারা করতেছেন কি? আপনাদের নিজেদের বিবেককে প্রশ্ন করুন। আমরা এই জিনিসটা মেনে নিতে রাজি আছি যে হ্যাঁ, একটা অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খারাপ হতেই পারে, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু প্রশাসনকে আসলেই সেভাবে তৎপরভাবে কাজ করছে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম? বা আপনারা যদি না পারেন তাহলে কি আমাদেরকে সেই ফ্রিডমটা দিচ্ছেন কাজ করতে? কারণ একটা জিনিস হয়তো আপনারা ঠিক মতো বুঝে গেছেন, আমরা রাষ্ট্র পরিচালনাও করতে পারি, আমরা আমাদের শিক্ষা যে জিনিসটা আমরা একাডেমিকও সামলাইতে পারি। যদি আপনারা মনে করেন যে আমাদের যে এক্সপেক্টেড যে ডেভেলপমেন্ট আমাদের দরকার, সেই এক্সপেক্টেড ডেভেলপমেন্ট আপনারা ফুলফিল করতে পারছেন না, তাহলে আই ডোন্ট থিঙ্ক দ্যাট যে আমরা আসলে কাঙ্ক্ষিত স্বাধীনতায় পৌঁছাইতে পারছি। অলসো আমি লাস্টে কিছু শর্ট শেষ করবো কিছু কথা বলে, সেটা হচ্ছে যে একটা জিনিস আপনারা যারা প্রশাসনে ছিলেন, আমি যদি বলি একজন ডিসি এসপি যারা হচ্ছে, এসপি যারা হচ্ছে, তারা অবভিয়াসলি একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা বিসিএস পরীক্ষা দিয়ে যাচ্ছে, বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। যখন দেশে আন্দোলন চললো, যখন দেশে আমাদের ভাইদের উপরে গুলি করা হচ্ছিল, আমি নিজে আন্দোলনে গিয়েছিলাম একটা সিন দেখে যে আমার বোনকে ডিসি কোর্টের সামনে, কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে আমার একটি বোনকে সে বোরখা পরেছিল, একটা পুলিশ তাকে বোরখায় পা চেপে ধরে, মানে বোরখা পা দিয়ে চেপে ধরে আছে যেন সে নড়তে না পারে, এবং আর এক পা দিয়ে তাকে বুকে লাথি দেওয়া হচ্ছে। এই ধরনের সিন যদি আমার মধ্যে 17 বছরের বাচ্চা যদি দেখে, সে যদি রাস্তায় নামতে পারে, তাহলে সরকারি কর্মকর্তা আপনাদেরকে দাস বলা হয়। আপনারা যদি স্লেভারি সিস্টেমটাই রাখতে চান, আপনারা যদি আপনাদের ইথিক্স বিক্রি করে যদি আপনারা সারা জীবন যদি সকালবেলা অফিসে যাব, আপনাদের যে লিস্টেড কাজকর্ম আছে সেগুলো শেষ করবো এবং বিকালবেলা ব্যাক করবো বাসায়, সেই জিনিসই যদি করতে চান, তাহলে কোথায় চেঞ্জটা আসলো? আমাদের এটা দরকার নাই। আমাদের এমন প্রশাসন দরকার নাই যারা তাদের ইথিক্সটা সেল দিয়ে দেয়। এখন পর্যন্ত আমি একটা জিনিস দেখেছি যে আজকের যে আমাদের যে সেটআপটা ছিল, হ্যাঁ অনেক জায়গায় অনেক কর্মকর্তা, উচ্চতর কর্মকর্তা চেঞ্জ করা হয়েছে, কিন্তু আগে যে সেটআপটা ছিল সেই সেটআপের অনেক কর্মকর্তাকে দেখা যাচ্ছে ট্রান্সফার করে এমন এমন জায়গায় দেওয়া হয়েছে আর যেখানে আসলে আমি কখনো এক্সপেক্ট করি নাই যে এই যে ফ্যাসিস্টের সাথে জড়িত এইসব কর্মকর্তাকে এখন পর্যন্ত রাখা হবে। আপনারা বলতে পারেন, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারেন যে একেবারে সবাইকে তো এইভাবে বাদ দেওয়া পসিবল না, বা এইভাবে সম্পূর্ণ ইনফরমেশনটা একবারে করা পসিবল না, কিন্তু হোয়াই লাইক দ্যাট যে তারা স্টিল এমন একটা অবস্থা আছে তাকে সাসপেন্ড করা হয় নাই, তারা কাজ করতেছে। ইভেন একটা জিনিস হচ্ছে যে আমি যখন সদর হাসপাতালে গিয়েছিলাম, প্রথম দিন আমাকে চিকিৎসা দেওয়া হয় নাই, দ্বিতীয় দিন আমাকে চিকিৎসা দেওয়া হয় নাই, যেদিন স্বাধীন হয়েছি তারপরের দিন আমার অপারেশন করা হয়েছে। ডাক্তার যাকে ওজ করানো হয়, যে কোনো মুহূর্তে একটা ইন্ডিপেন্ডেন্ট বা নিউট্রাল থেকে অপারেশন করার বা তার হচ্ছে মেডিকেল যে কার্যক্রম সেগুলো পরিচালনা করা, সে ডাক্তার পর্যন্ত যখন মাথায় খুঁচাচ্ছে, খুঁচাইতে খুঁচাইতে সে বলতেছে যে আরো যাও আন্দোলন করতে। সো আমাদের মতো বাংলাদেশে কি ধরনের পাবলিক সার্ভেন্ট প্রসেস করছে, বাংলাদেশের সিস্টেমটা কি ধরনের পাবলিক সার্ভেন্ট প্রসেস করছে, কি ধরনের ডক্টর প্রসেস করছে, কি ধরনের বিআরটি অফিসার প্রসেস করছে, পাসপোর্ট অফিসার বা পাসপোর্টের সাথে, পাসপোর্ট অফিসের সাথে যারা সংযুক্ত, কি ধরনের অফিসার প্রসেস করছে, যারা তাদের নিজের ইথিক্সকে সেল দিয়ে যদি ওই সেম দালালি করতে থাকে। অফিসের বাইরে দালাল পাওয়া যায় এবং অফিসের ভিতরে গেল আরেক ধরনের দালাল পাওয়া যায়। আপনারা অফিসের বাইরের দালালকে মিটাবেন, ভিতরের দালালকে কেন মিটানোর চিন্তা ওইটা নিয়ে ভাবতেছেন না। হয়তো কথাগুলো আমার মতো ছোট্টখাট্ট একটা মানুষের কাছ থেকে আসতে খারাপ লাগতে পারে, বাট আমি খুব রেসপেক্টফুলি বলার চেষ্টা করছি। আসলে নিজের ভাইদেরকে এভাবে রাস্তায় গুলি খাইতে দেখছি, তো নিজেদের মধ্যে আসলে এখন পর্যন্ত অনেক রাগ জমে আছে। সেগুলো যদি আসলেই প্রকাশ করতাম তাহলে আজকের হয়তো আলোচনাটা অন্যদিকে আগাইতে পারত। এখন পর্যন্ত আমাদের প্রশ্নবিদ্ধ এটা নিয়ে হওয়া লাগে যে খুব তো উঠতেছো, খুব তো আন্দোলন করলা, যদি আবার ঘুমিয়ে আসি না ব্যাগ আসে। জিনিসটা আমরা বুঝছি যে আমরা আসতে দিব না, জিনিসটা আমাদের ক্যাপাসিটির ব্যাপারে আমাদের ধারণা আছে, কিন্তু আপনাদের ক্লিয়ার পজিশন, কারণ স্টিল এখন পর্যন্ত আমাকে কেউ বলতে পারবেন যে কোনো একটা এলাকার এসপি ডিসি ফ্যাসিস্টদের
বিপক্ষে একদম ক্লিয়ার একটা স্পিচ দিছে বা মিডিয়াতে এসে ডিরেক্টলি একটা সম্পূর্ণ আমরা যেরকম এক্সপেক্ট করছি যে মানে কাইন্ড অফ ধুয়ে দিছে এরকম একটা স্পিচ দিছে, আমরা স্টিল তাদের মধ্যে তো একটা মিক্সড ধ্যান ধারণা দেখতে পাচ্ছি। অবভিয়াসলি সবাই স্বাধীনতা চেয়েছিলাম, 17 বছরের যে হচ্ছে আমাদের যেই স্বৈরাচারী শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, স্বৈরাচারী শাসন থেকে আমরা নাই মুক্তি পেলাম, দেশের যদি উন্নতি না হয় তাহলে মুক্তি পাইলাম কিন্তু আমরা দেখাবো কাদের? আমরা যে স্টুডেন্টরা যে এত কষ্ট করে নিজেদের এত ভাই মারা গেল, এত রক্ত দিলাম, এত মায়ের বুক ফাঁকা হলো, সেই ক্ষেত্রে আপনার কোশ্চেন যদি এইসব মানে ক্ষেত্রে আগায় না আসেন, দেশ স্বাধীন হওয়ার 4 নম্বর দিনে যে আমাকে যে হচ্ছে ডিউটি অফিসার ছিল, ইন্টার্ন যে ডক্টর ছিল কুষ্টিয়া সদর হসপিটালে, তাকে আমি যখন আমার বুলেটের এক্সরে যখন হচ্ছে রিপোর্ট দেখিয়েছি, তখন সে আমাকে প্রশ্ন করে যে আপনি যে গুলি খেয়েছেন আন্দোলনে তার প্রমাণ। এই ধরনের প্রশ্ন যদি আমাদেরকে ফেস করা লাগে তাহলে কি দরকার সেসব ডাক্তারদের? এবং আমরা কিছু বলতে পারি না। কিছু আগে কথা হলো এই ব্যাপারটাতে, সেসব ডাক্তারদের কিছু বলতে যাই তাহলে তারা আন্দোলন ডাকবে। সো সমস্যাটা আমি স্পেসিফিক্যালি লাস্টলি বলবো যে 3টা জায়গায় মাস্ট যেটা দরকার। এক হচ্ছে দেশ পরিবর্তনের আগে নিজেদের ইথিক্স লেভেল পরিবর্তন করে, নিজেদের যে মূল নীতি, নিজেদের জীবন যেভাবে পরিচালনা করছেন সেটা নীতিটাতে দেখেন, আপনারা নিজেদেরকে সাজায় দেখেন আপনারা ঠিক আছেন কিনা। আপনাদের কাছে যদি মনে হয় আপনারা ঠিক আছেন তাহলে আমি বলার কেউ না। দ্বিতীয়ত যে জিনিসটা, একটা জিনিস দেখবেন জেন জির মধ্যে যে জিনিসটা ছিল, আন্দোলন করার একটা হাই স্পিরিটের যে হচ্ছে নেচারটা ছিল, যেই কারণে আজকে হয়তো বা দেশের এই অবস্থা দাঁড়িয়েছে। অবভিয়াসলি নট অনলি জেন জি, সম্পূর্ণ দেশের সর্বস্তরের যে জনতা আমাদের সাথে যোগদান করেছিল সবারই অবদান আছে। কিন্তু এই হাই স্পিরিটটাকে নষ্ট করার যেন চেষ্টা না করা হয়। জেন জি যে ইথিক্স নিয়ে নেমেছিল বা আমাদের যে নেক্সট পরবর্তী জেনারেশন, আমাদের পরেও তো আসবে, আপনাদের যে পজিশনটা তারাও তো একদিন নিবে। তারা যদি এরকম অসুস্থ এবং বলা চলে যে একটা বানোয়াট শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যদি যায়, তাহলে হয়তো বা এরকম স্বৈরাচারী বারবার দেখার মিলতে পারে। তাই আমি দল বুঝি না, আমি রাজনৈতিক দল বুঝি না। আমি বুঝি আমার শহীদ ভাইদের রক্ত গেছে, আমার মাকে আমি কাঁদতে দেখছি। আমি যখন হসপিটালে কাতরাচ্ছিলাম, about near 100 sprinters যখন হিট করছিল, আমি যখন কাতরাচ্ছিলাম তখন আমার মাকে কাঁদতে দেখছি। আমি আমার মাকে সান্ত্বনা দিছি বিকজ আমার পাশে যে ছিল সেই ভাইটা মারা গেছে। ইভেন আমি দেখছি যে কুষ্টিয়াতে রেসিডেন্সিয়াল স্কুল বলে একটা স্কুল আছে, সেখানকার ক্লাস 5 এর একটা বাচ্চা পর্যন্ত আন্দোলনে আসছিল। সো where are those teachers বা যেই কর্মকর্তাগুলো যারা আমাদেরকে নিষেধ করছিল যে তোমরা আন্দোলন করো না, কিচ্ছু হবে না? স্টিল আমাদের সমস্যাটা এই জায়গায়। হয়তোবা হ্যাঁ, আমাদের দেশে ইনফরমেশনের কাজ চলছে, সব দিক দিয়ে আমরা উন্নতি করছি দিন দিন, এবং দেশের যে অস্থিতিশীল পরিবেশ আছে সেটা ঠিক হতে একটু সময় লাগবে। আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতাও পাবো, এটার ব্যাপারে আমরা শিওর। কিন্তু স্টিল এই জিনিসটার স্পিডটা আমাদের কাছে এক্সপেক্টেড যেটা ছিল সেটা আমরা পাচ্ছি না। Not in medical case, not in educational side, not in the public administration, even their maximum effort. So finally আমি এইটুকুই বলবো যে আপনারা দয়া করে, আমরা যারা আহত যেসব ভাইরা আছি এবং সাধারণ জনতা যারা একবার অলরেডি আন্দোলন করেছি, তাদেরকে দয়া করে আপনারা আপনাদের কি বলবো যে গা ভাসিয়ে দিয়ে বা মনে করছেন যে স্বৈরাচার চলে গেছে হেলে দুলে, সেই জিনিসগুলো রিফর্ম করলেই হবে, আমাদেরকে কিছু দেখানো লাগবে না, এই জিনিসটা মনে করলে একটা জিনিস দেখতে পারবেন যে কয়েকদিন পরে ঠিকই আমরা আবার মাঠে নেমেছি। এবং সেইবার কোন পার্টিকুলার খুনির পিছনে আমরা লাগবো না, সেইবার সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমরা লাগবো।
একটা জিনিস হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যারা উচ্চতর কর্মকর্তা আমার সামনে বসে আছেন যে হয়তো সবাই আজকে স্টেজে সেভাবে কথা বলতে আসেনি, কিন্তু তাদের ক্ষোভটা কোন জায়গায় আছে আমি দয়া করে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব, আমাদেরকে বাধ্য করবেন না। একটা জিনিস আমি বলবো, যদি সন্ধ্যাবেলার টি পার্টি এর আগের যে সময় ছিল সেটা যদি ফ্যাসিস্টদের সাথে হতে পারে, সন্ধ্যা হলে যদি এমপি, ছাত্রলীগের সভাপতি তাদের সাথে যদি প্রশাসনের আলাপ আলোচনা হতে পারে, তাহলে আমরা যারা আহত বা শহীদদের যারা ফ্যামিলি মেম্বার আছে বা যারা অ্যাকচুয়ালি যারা মাঠে থেকে কাজ করছি তাদের সাথে কেন মত বিনিময় সভা প্রত্যেক সপ্তাহে একটা হতে পারে না? আজ প্রকৃতপক্ষে আমি কিন্তু আপনাদের সন্তানের মতো, অবভিয়াসলি আমি হোপফুলি আপনারা কেউ মাইন্ড করবেন না আমার কথাই। আজ আমরা আমাদের বেস্টটা যখন দিয়েছি, মনে রাখবেন যে এই কুষ্টেশ্বরে যদি 10 লাখ মানুষ থাকে, 10 লাখ মানুষের দায়িত্ব কিন্তু আপনাদের উপর পড়ছে। 10 লাখ মানুষের যে 10 লাখটা অ্যাক্টিভিটিস ছিল তাদের পজিশন ওয়াইজ সেটা কমপ্লিট করছে। আজ যেহেতু অডিয়েন্স থেকে প্রশ্ন আসছে, এটা তো শুধু আহত মানুষ। আজকে আমি যদি বলি তাহলে লিস্টেড যারা আহত হয়েছে তাদের মেডিকেল ট্রিটমেন্ট দরকার, ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট দরকার, অথবা তারা যদি আজকে আপনাদের কোশ্চেন করতে পারে, তারা যদি আপনাদেরকে নিয়ে প্রশ্ন তুলতে পারে, তাহলে যদি এটা পাবলিক ওয়াইজ যায়, যদি আজকে এখানে 1000 জন থাকতো তাহলে আপনাদের অবস্থানটা কোথায় যেত? আপনারা নিজেরা ভাবুন, আপনারা নিজেরা কাজ করছেন, প্রত্যেকটা সেক্টর নিয়ে কাজ করছেন। ইভেন আমি যারা ছাত্র প্রতিনিধি আছে তাদেরকেও বলতে চাই, আপনারা একসাথে কাজ করছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনারা এক্সপেক্টেড সেই স্পিডটা পাচ্ছি না। ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করার কিছু নাইও, বিকজ তারা নিজেদের আসলে কি বলবো যে নিজেকে পরের মহিষ তাড়ানোর মতো একটা অবস্থা তাদের এখন। নিজেরা সংসার চালাতে পারছে না, যে ভাইটা বললো সেখানে দেশ পরিচালনা করে বেড়ানো লাগছে। আপনারা কেন তাদেরকে এখন পর্যন্ত ছুটি দিতে পারছেন না? এটা আপনাদের ব্যর্থতা। ইটস নট লাইক যে তারা ক্ষমতা চায়। আমরা স্টুডেন্টরা ক্ষমতা চাই না, আমরা স্টুডেন্টরা চাই না যে আমরা আমাদেরকে কেউ এসে ট্যাগ দিবে যে আমরা ছাত্র প্রতিনিধি বলে আমরা দালালি করে খাচ্ছি। আমরা স্টুডেন্টরা এই জিনিসটা চাই যে আপনারা আপনাদের কাজ ঠিকঠাক ভাবে বুঝে নিন, আপনারা ঠিক মতো দেশ পরিচালনা করুন, তাহলে আমরা আমাদের ঘরে ফিরে যাবো, বা যেসব প্রতিনিধি ভাইয়েরা আছে তারা একটা শান্তির ঘুম দিবে এক রাত যায়। এবং আরো একটা জিনিস, স্পেসিফিক ভাবে লিস্টিং করা যে আসলে কারা কারা প্রতিনিধি। বাংলাদেশে অতিরিক্ত আকারের সমন্বয়ক বেড়ে গেছে, গলিতে গলিতে সব জায়গায় সমন্বয়ক দেখা যাচ্ছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদকও দেখি সমন্বয়ক। এই ধরনের সিচুয়েশন অ্যাকচুয়ালি তো আমরা চাই না। আপনারা কিভাবে একজন যাদের সাথে আপনারা ডিল করছেন, প্রশাসন থেকে যারা ডিল করছেন, এসপি স্যার যার সাথে ডিল করছেন, ডিসি স্যার যার সাথে ডিল করছেন, তাদের আদৌ ব্যাকগ্রাউন্ড চেক করছেন কিনা? অবভিয়াসলি মানুষের পলিটিক্যাল পার্সপেক্টিভ থাকা লাগে, কিন্তু আপনারা নিউট্রাল কাউকে নিচ্ছেন কিনা? একটা জিনিস মনে রাখবেন, সেই যুগ কিন্তু পার হয়ে গেছে যে ওয়াইজ ডিসিশন প্রসেস করার জন্য, কোন একটা সেক্টর পরিচালনা করার জন্য একটা মানুষকে 18 বছর হতেই হবে, তাকে 24 বছর বয়স পার করতে হবে, বা তাকে একটা প্রপার এজে যাইতে হবে। এখনকার 16, 17, 15, 13, 14 বছরের বাচ্চাগুলো ইভেন একটা ম্যাচিউর মানুষের মতো বিহেভ করে। দে ক্যান প্রসেস দোজ ডিসিশনস যেগুলো ইতিপূর্বে প্রশাসনের অনেক বড় বড় কর্মকর্তার কাছ থেকেও পাওয়া যায় না, যেই কারণে হয়তো আমরা এত ভাই মারা গেছে আজকে। তো সেই জিনিসটা কাইন্ডলি আপনারা একটু মাথায় রাখবেন। আজকে যে পয়েন্টগুলো বললাম, শিক্ষা খাত বা যে দালালির যে ব্যাপারটা, আপনাদের নিজেদের ওয়ার্ক স্পিডের যে ব্যাপারটা, এবং আমাদের সাথে কন্টিনিউয়াস, হয়তো বা হ্যাঁ সবাই সময় দিতে পারবে না, বা যারা সময় দিতে চায়, যারা সপ্তাহে একটা দিন হলো আপনাদের সাথে বসতে চায় মত বিনিময়ের জন্য, তাদের সাথে বসুন। শুধু ছাত্র প্রতিনিধিদের সাথে তো আপনারা 24/7 কন্ট্যাক্ট করছেনই, তা আমাদেরও অনেক কিছু বলার আছে। আপনারা নিজেদেরকে অ্যাটলিস্ট মনে করবেন যে আপনারা ইভেন 1% সাকসেসফুল কখন হবেন, যখন আপনারা দেখবেন যে অ্যাটলিস্ট যতজন এখানে বসে আছে তাদের মধ্যে থেকে কেউ আপনাদের প্রতি কোনো কোশ্চেন করতে পারবে না যে আমরা কিছু পাই নাই, আমাদের জন্য আপনারা কিছু করেন। সো হোপফুলি আমার কথা কেউ কখনো সেভাবে মাইন্ড করবেন না। আমি কিছু রিয়েল পার্সপেক্টিভ তুলে ধরার চেষ্টা করেছি, এন্ড এইটুকু
এতটুকু বলবো জাস্ট প্রত্যেকবার যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে এক ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি, দয়া করে আপনারা পুনরায় সেই স্টেটে যাওয়ার কোন রকম আসলে মাইন্ডসেটও রাখবেন না, এবং যদি রাখেন সেটা আপনাদের জীবনের সর্বোচ্চ ভুল হিসাবে বর্ণিত হবে। আমি আপাতত এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মৃত শিক্ষার্থী আতাহার নাবিলকে তার বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য আসবেন খন্দকার শামসুল জাহিদ। তার আহত সন্তানের পক্ষে বক্তব্য প্রদানের জন্য আসবেন খন্দকার শামসুল জাহিদ। অনুভূতি প্রকাশ করতে আসছেন খন্দকার শামসুল জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট শহীদদের এবং আহতদের স্মরণের আজকে স্মরণ সভার সম্মানিত সভাপতি, কুষ্টিয়া জেলা প্রশাসক, সুযোগ্য উপস্থিত বিভিন্ন সরকারি কর্মকর্তা, আমার সামনে উপস্থিত বিভিন্ন আহত এবং আহতদের অভিভাবক, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে যে বক্তব্য শুনছিলাম, আমার মতো অনেকে এখানে যারা আছে, সারাদিন যদি বলি তবু আমার মনে হয় যে আমার মনের ভিতরে 17 বছরে যা দেখছি সারাদিন বললেও শেষ হবে না। দুই একটি কথা বলে শেষ করব। আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি। 1971 সালে আমার বাবা শহীদ হয়েছিলেন, আমি শহীদের ছেলে, সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। 1975 সালের 15 আগস্ট স্বৈরাচার এবং জালেম পতন দেখার সৌভাগ্য আমার হয়েছে। 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরাচারী এরশাদের পতন দেখার সৌভাগ্য আমার হয়েছে। সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিরল দৃষ্টান্ত 24-এর 5ই আগস্ট একটি জালেম ফ্যাসিস্ট সরকারের তার পরিবার, এমপি সহ সবাই দেশ থেকে পালিয়ে গেছে। সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই 5ই আগস্ট ছিল, আমি মনে করি একজন মুসলমান হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। কারণ আমরা কোরআনে দেখেছি, ইতিহাসে দেখেছি, পৃথিবীতে যারা অত্যাচারী শাসক, মানুষের উপর যারা অত্যাচার করেছে, বিভিন্ন ধর্মের উপর যারা অত্যাচার করেছে, তাদের করুণ পরিণতি আল্লাহর পক্ষ থেকে এরকম হয়েছে। আমি থানাপাড়ার বাসিন্দা, আমার ছোট ভাই রিঙ্কু বলেছে, আপনারা সবাই জানেন 19 তারিখে যখন সারা দেশে ইন্টারনেট এবং কারেন্ট বন্ধ করে দেওয়া হয়, একবার ভেবে দেখেন তখন সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদেরকে যেমন নির্বিচারে রাত্রে অন্ধকারে হত্যা করা হয়েছে। যদিও বলতে এটা কষ্ট লাগে, তারপরও অনেক আমাদের সন্তানরা 19 তারিখে হাজার হাজার সন্তানরা ধর্ষিত হয়েছে এই স্বৈরাচারী প্রেতাত্মার দ্বারাই। 3 তারিখে আপনাদের মনে আছে কিনা জানি না, বাংলাদেশ হাইকোর্ট থেকে একটা রায় দেয় যে পুলিশ গুলি করতে পারবে। এই রায়ের পরে 4 তারিখে 108 জন ছাত্র শহীদ হয়। 4 তারিখে আমি নিজে
যখন আমরা কুষ্টিয়ার যুদ্ধে আমার সন্তান সে 15 জুলাই থেকে থাকে ওদের টিম ইন্টার পরীক্ষার্থী, আমি নিজেও তার সাথে থাকতাম। আমার স্ত্রী বলতো তুমি থাকবা পাশে, সন্তানের লাশ নিয়ে আসবা। 4 তারিখে আমি নামাজ পড়ে রাত্রে আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি সবকিছু জানো, পৃথিবীতে কি হচ্ছে কি হবে, তুমি এই জালেম সরকারের হয় মানিয়ে দাও অথবা তুমি সবুর বলে তাদেরকে পতন ঘটাও। আমি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে এই দোয়া করি, এবং আমার মনে হয় সারা বাংলাদেশের 18 কোটি লোকের 2-1 জন শয়তান ছাড়া সবাই এই দোয়াই করছে। 5 তারিখে আমার বাসা পুলিশ ক্লাবের সামনে